আবরার আয়ানকে ধরে বলল, কি শুরু করলি ভাই, ছেড়ে দে। আয়ান আবরারের কথায় রকিকে ছেড়ে দিল। আবরার আয়ানকে নিয়ে নিচে চলে গেল অন্য পাশে। রকি তার শার্টের কলার ঠিক করতে করতে সামনে যেতেই আরও কারো সাথে ধাক্কা খেলো। হঠাৎ করে অনামিকা ধাক্কায় তাল সামলাতে না পেরে পড়তে পড়তে বেঁচে গেল। অনামিকা সামনে না তাকিয়ে বলল, সরি আসলে দেখতে পাইনি, মাফ করবেন। এই বলেই সামনে তাকালো। সে সামনে তাকিয়ে রকিকে দেখতে পাবে আশাই করেনি। তার হৃদয় উথাল পাতাল করছে। তার একপাক্ষিক ভালোবাসা তারই সামনে দাঁড়িয়ে আছে। রকি অনামিকার সিনিয়র ছিল। সেই মধ্য দুপুরে রকিকে দেখে অনামিকা হৃদয়ে ঝড় বয়ে গিয়েছিল। অনামিকা রকিকে সেই থেকে একপাক্ষিক ভালোবেসে আসছে। যে কথা সে কোনো দিন বলেনি, শুধু বুকের ভেতর জমিয়ে রেখেছে। রকি অনামিকার দিকে তাকিয়ে বলল, ইটস ওকে। আর ইউ অনামিকা, রাইট? জি ভাইয়া। কেমন আছেন ভাইয়া? ভালো। এইখানে কি করছো? আমার খালাতো বোনের বিয়ে, তাই। ভাবি তোমার বোন? বাহ, আচ্ছা থাকো, আমি আসি। আর সাবধানে, ওকে? ওকে। রকি সেখান থেকে চলে যায়। অনামিকা এখনও তাকিয়ে আছে। সে আজও বলতে পারল না তার ভালোবাসার কথা। আফরিন নাহারকে দেখিয়ে তার কাছে চলে গিয়ে বলল, আপু সবাই ওখানে ডাকছে, চলো। হ্যাঁ আফরিন, চল। তারা দুজন চলে গেল সেইখান থেকে। নাহার তো মহা খুশি সবাইকে পেয়ে। তারা চার বোন গল্পগুজব করতে ব্যস্ত। তুষাদের বাড়িতে সবাই এখন ব্যস্ত বউ ভাতে। হাসি, সঙ্গীত, অতিথেয়তায় মুখর পরিবেশ। আফরিন নাহারের পাশাপাশি বসে আছে। নাহারের এক হাত তার হাতের মুঠোয় বন্দি। তারা গল্প করছে আর একটু পরপর হেসে উঠছে। তার হাসিতেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রকি। আফরিনকে সেই প্রথম দেখায় তাকে ভালো লেগেছে রকির। সে আফরিনের দিকে তাকিয়ে নিজ মনে বিড়বিড় করে বলল, তোমাকে আমি আমার করেই ছাড়ব। এই মুগ্ধতা আমাকে ঘায়েল করে ফেলেছে। তোমার পরিবারের সবার সাথে শত্রুতা থাকলেও তুমি আমার হবে। তোমাকে আমার হতেই হবে। আয়ান স্টেজে উঠে গিয়ে নাহারকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কথা বলে আফরিনের পাশ ঘেঁষে বসে পড়ল। আফরিনের কেমন যেন অনুভূতি হলেও প্রকাশ করল না। তুষারের মা সবাইকে বললেন এখন খাওয়া দাওয়া করে নিতে। সবাই স্টেজ থেকে নেমে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্পগুজব করছে। এর মধ্যে ফারিয়া বেগম বললেন, তুষার আর নাহারের সাথে ইনায়া আর রকিকেও নিয়ে যাই আপা, তারাও কিছুদিন বেরিয়ে আসবে। আচ্ছা আপা, আমি ওদের সাথে কথা বলে জানাচ্ছি। সবাই গাড়িতে উঠে পড়ল। তারা সবাই জাহানবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তাদের সাথে রকি ও ইনায়াও যাচ্ছে। এর মধ্যে আয়ানের ফোনে কারো কল আসায় সে একটু সাইডে গিয়ে দাঁড়ালো। আয়ানকে চলে যেতে দেখে আবরার ওই দিকেই গেল। আয়ানের কথা বলা শেষ করে পিছন ফিরে তাকাতেই আবরারকে দেখল। আবরার আয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, আবার কি হয়েছে, কোনো সমস্যা আয়ান? কেউ একজন আমাদের বাসায় ঢোকার ট্রাই করেছে। আমার বডিগার্ডের জন্য প্রবেশ করতে পারেনি। দিন দিন সবকিছু কঠিন হয়ে পড়ছে আয়ান। এই খেলায় শত্রুতা কবে শেষ হবে? জানি না আপনার, জানি না এই খেলার পেছনে কে আছে। তাকে ধরেও ধরতে পারছি না। আমাদের আরো সাবধান থাকতে হবে। তাদের ডাক পড়লো তাই চলে গেল। সবাই গাড়িতে বসলো। তুষারের মা বাবা থেকে সবাই বিদায় নিল। গাড়িগুলো ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। তাদের এই যাত্রা নতুন কিছু শুরু হতে চলেছে। কিছু রহস্য উন্মোচন, কারো প্রণয়ের শুরু। আর এই রহস্যের দুনিয়ায় প্রবেশ হতে চলেছে। রাত 9টা, জাহান ভিলা। গাড়ি দুইটা একে একে জাহান ভিলার সামনে এসে থামলো। সন্ধ্যা কেটে রাতের অন্ধকারে চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছে। বাড়ির সামনের বাগানে রাতের বাতাসে হালকা ফুলের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। এক এক করে সবাই নেমে গেছে গাড়ি থেকে। তাদের দেখে মোখলেস মিয়া বাড়ির দরজা খুলে দিল সবার জন্য। দরজার পাশে দাঁড়ানো মোখলেস মিয়া হেসে বলল, আরে নাহার, তুই ফিরছো মা? আলহামদুলিল্লাহ, তোমাকেও দুইজনের বেশ মানাইছে, নজর না লাগুক। সবার মুখে একরাশ হাসি লেগে আছে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে দেখে। সোফায় বসে বাড়ির কর্তারা গল্পগুজব করছে। ছোট সদস্যরা সবাই ওপরে চলে গেছে ফ্রেশ হতে। বাড়ির বউরা রান্নাঘরে সবার জন্য রাতের খাবার তৈরিতে ব্যস্ত। বাড়িতে প্রথম মেয়ের জামাই এসেছে, তাকে আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠেছে ফারিয়া বেগম। আবরার আয়ানের রুমে চলে আসে। রকিকে সেই রুমে থাকতে দেওয়া হয় আর হিনায়াকে গেস্ট রুমে। সবাই এক এক করে ফ্রেশ হয়ে নিজের মতো করে বিশ্রাম নিল। কেউ বা ফোনে ব্যস্ত। ফারিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন নিজের হাতে সাজানো টেবিলটি শেষবার মতো পরখ করতে। ফারিয়া বেগম সবাইকে ডাকলেন খাবার খাওয়ার জন্য। টেবিল ভর্তি বিভিন্ন ধরনের খাবারের আইটেমের দিয়ে সাজানো। মেয়ের জামাইয়ের জন্য এক বিশাল আয়োজন। তুষার আর নাহারকে একসাথে বসানো হলো। বাড়ির কর্তারাও বসলেন, বাকিরা পরে আসবে। ফারিয়া বেগম অতি যত্নে খাবার বেড়ে দিচ্ছেন।
ফারিয়া বেগম তুষারকে বললেন, বাবা আর একটু নাও, নাকি লজ্জা পাচ্ছ তুমি? কিছুই তো খাচ্ছ না। তুষার হালকা হাসলো, কিন্তু মুখে অস্বস্তির ছাপ। খাওয়ার পরিমাণে সে আগে হাঁপিয়ে উঠেছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ফারিয়া বেগমের দিকে। তারপর মুখটা সামান্য ঘুরিয়ে নাহারের কানের কাছে ফিসফিস করে বলল, নাহার বিশ্বাস করো, আর খেতে পারবো না আমি, তুমি একটু বোঝাও না। নাহার ফারিয়া বেগমের উদ্দেশ্য করে বলে উঠল, মা থামো, ও খাবে না, জোর করো না। শারমিন বেগম হেসে বলল, আমাদের জামাই দেখি একদম আমাদের মেয়ের মতোই, আল্লাহ কিভাবে মিলিয়ে দিল। সবাই টুকটাক আলাপ আলোচনা করলো। তারা বিভিন্ন ধরনের ব্যবসায় আলোচনায় মশগুল হয়ে পড়েছে। আরিফ জাহান হালকা হাসলেন, তৃপ্তির হাসি, একজন পিতার পরিপূর্ণ শান্তি। তিনি ধীরে ধীরে নিঃশ্বাস ফেললেন, যেন বুকের ভেতর অন্য অনেক দিন জমে থাকা চিন্তা আজ এক মুহূর্তে উবে গেল। মেয়েকে এমন একজনের হাতে তুলে দিতে পেরে তিনি যেন এক অদ্ভুত নিশ্চয়তা পেলেন। আফরিন খাবারের টেবিলে বসে আছে, বাকিরাও ধীরে ধীরে নিচে নেমে টেবিলে বসে পড়েছে। আয়ানকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আফরিন চুপচাপ হয়ে পড়েছে। আয়ান নিচে নেমে আফরিনের পাশের চেয়ারে বসে পড়ল। আফরিন একবার আয়ানের দিকে তাকালো। তাকে দেখলে মনে হবে তার আশেপাশে সেই ছাড়া আর কেউ নেই। আফরিন কিছুটা খেয়ে উঠে পড়তে নিলে আয়ান ওর হাত ধরে নিয়ে বলল, চুপচাপ এখানে বস। মেজমা, ওকে আরও খাবার দাও। আর তুই এখানে বসে সব খেয়ে একেবারে উঠবি, নাহলে আমার হাতে মার খাবি। মুহূর্তেই টেবিলের সবাই তাকিয়ে রইল। আফরিন লজ্জায় মুখ নিচু করে চুপচাপ বসে পড়ল। শারমিন বেগম মুখে একটুখানি হাসি এনে বললেন, একদম ঠিক হয়েছে, আমার কথা তো কানে নাও না, এবার আয়ান তোমাকে ঠিক করবে। তিনি এগিয়ে এসে আরও কিছু খাবার আফরিনের প্লেটে তুলে দিলেন। আফরিন আয়ানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আরাফাত ভাই, আমি আপনার কোন জন্মের শত্রু? আপনি আমার সাথে এমন কেন করেন? আমি অভিশাপ দিচ্ছি, আপনার কপালে বউ জুটবে না। আয়ান গম্ভীর মুখে খেতে খেতে বলল, বউ জুটা লাগবে না, তুই জুটলেই হবে। এখন একটা কথা না বলে চুপচাপ খা। আফরিন ধমক খেয়ে চুপ করে খেতে লাগলো। আর এদিকে ওদের কাণ্ড দেখে ইনায়া রাগে গজগজ করছে। সবার খাওয়া শেষ হলে সবাই ধীরে ধীরে চলে গেল। আজকে সবাই ছাদে আড্ডা দিবে প্ল্যান করেছে, তাই ছোটরা সবাই ছাদে চলে গেছে। ছাদের ওপর 4টা ডিম লাইট জ্বলছে। আফরিন, অনামিকা, ফারিসা, ইনায়া, নাহার, রকি, তুষার, আবরার, আয়ান গোল করে বসে আছে। আফরিন তুষারকে বলে উঠল, দুলাভাই দেখি আপুইকে পেয়ে ভুলেই গিয়েছেন। আহা, কি প্রেম, কি মহব্বত, বউ ছাড়া কিছু বোঝেই না। আফরিন কথায় নাহার থুম করে কিল বসিয়ে দিল। আফরিন কাঁদো কাঁদো মুখ দিয়ে বলল, আজ একটা জামাই নেই বলে তুমি আমাকে এইভাবে মারতে পারলে আপুই। ইস, আজ একটা জামাইয়ের অভাব অনুভব করতে পারছি আমি। ফারিসা আফরিনের কথায় বলে উঠল, তাহলে মেজমাকে বলে দিই তুমি বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছ। এই না সর। সবাই হো হো করে হেসে উঠল এদের কাহিনী দেখে। রকি তো সে কখন থেকে আফরিনকে পরখ করছে। ইনায়া ফোনে মগ্ন হয়ে আছে। নাহার হঠাৎ আয়ানকে বলল, ভাই একটা গান গা প্লিজ। নাহারের এমন অনুরোধ ফেলতে পারেনি আয়ান। সে দ্বিমত পোষণ না করে গিটার আনতে বলল। ফারিসা এক দৌড়ে ছেলেকোঠার ভেতর থেকে গিটার এনে তার হাতে ধরিয়ে দিল। আয়ান গিটারখানা তার কোলের উপর বসিয়ে কিছুক্ষণ পর গিটারের টুংটাং বাজিয়ে আফরিনের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ তার গম্ভীর কণ্ঠে গিয়ে উঠল, উরু উরু স্বপ্নে এক রাজকন্যা ডাকে যে ইশারায়, কে আবে সে তারে বারে বারে, দেখি তবু যেন মেটে না তৃষা, সে পথ চলে বুকে ঝড় তুলে, জেগে ওঠে ঘুমানো আশা। আয়ান এইটুকু কেই চোখ মেলে তাকালো আফরিনের পানে। আফরিন গালে হাত দিয়ে তাকিয়ে আছে। ইয়ানা ফোন থেকে মুখ তুলে এতক্ষণ আয়নের দিকেই তাকিয়েছিল। এর মধ্যে আয়নের ফোনে কল আসে। সে উঠে চলে যায় ছাদের কিনারে। কথা শেষ করে সে আবরারকে কিছু একটা বলল। তারা দুজনে নিচে নেমে বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেল। নাহার ওরাও রাত বেশি হওয়ায় যে যার মতো চলে গেছে রুমে। রাত 1:20। ছোট্ট একটা অন্ধকার রুমে একটি চেয়ারে হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে একজনকে। সে তার সর্বোচ্চ চেষ্টা করছে ছোটার জন্য, কিন্তু পারছে না। তার হাত পা মোটা একখানা দড়ি দিয়ে বাঁধা। নড়াচড়া করতেই শুরু করলো যুবকটি। চেয়ার নিয়ে উল্টে পড়ে যায় মেঝেতে। এর মধ্যে দরজা খুলে আয়ান আর আবরার রুমের মধ্যে প্রবেশ করলো। আয়ান উল্টে পড়া থাকা চেয়ারটা তুলল। যুবকটি অন্ধকারের সামনে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না। তার নড়াচড়া আরও বাড়তে লাগলো। আয়ান যুবকটির মুখ থেকে রুমাল খুলে দিল। যুবকটি বড় বড় নিঃশ্বাস ফেলে সামনে তাকিয়ে বলল, কে তুই?
আমাকে কেন বেঁধে রেখেছিস? আমাকে আমাকে এইখানে কেন এনেছিস? আয়ান ওর চুলগুলো হাত দিয়ে ধরে বলল, শ্, আস্তে কথা বল। উঁচু কণ্ঠে কথা বলে আমার একদম পছন্দ নয়। যুবকটি চিৎকার করে বলে উঠল, আমাকে এনেছিস কেন? শ্, এরপর বলেছি না আস্তে কথা বল। আমার থেকে বাঁচতে পারবি না, তাই রয়ে শুয়ে থাক। যুবকটি ছটফট করতে লাগলো। সামনে তাকিয়ে কিছু দেখতে পেল না। আপনার আয়নের পাশ থেকে বলে উঠল, আমাদের দেখতে চাস? কিন্তু আমাদের তুই দেখতে পারবি না। এর চেয়ে ভালো আমরা যা যা জিজ্ঞেস করবো তা সত্যি সত্যি বলে ফেল। আয়ান যুবকটির মুখ ধরে বলল। বল, সত্যি বলবে? যুবকটি ভয়ে ঘেমে গেছে, তার ঠোঁট কাঁপছে। সে তার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি জানতে চান আপনারা? বল, আরো 6 বছর আগে জাহান বাড়িতে হামলা কার কথা করেছিলে? কার আদেশে জাহান ইন্ডাস্ট্রি হাউসে আগুন লাগিয়েছিলে? এই পেছনে কার হাত আছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দেন। আয়ান আরো শক্ত করে মুখ চেপে ধরল যুবকটির। সে রেগিয়ে বলে উঠল, তুই সব জানিস, বল কার কথাই এগুলো করেছিস? বলবো না আমি। আমি বলে দিলে ওরা আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে। আমি জানি না। আয়ান রাগে পাশে পড়ে থাকা মোটা লাঠি দিয়ে যুবকটির মাথায় আঘাত করে। আবরারকে বলল, আজকে বলে দে, যতক্ষণ মুখ না খুলবে ততক্ষণ যেন একে থেরাপি দেয়। আর যদি কিছু হয় ওজনরে কল দিয়ে আনতে বলিস। আচ্ছা, কিন্তু কিন্তু কি? আমার মনে হয় না এইসবে কোনো কাজ হবে। আমরা যতটুকু জানি দাদাভাইয়ের শত্রুরা করেছে কাজগুলো। আমাদের উচিত আরও একবার দাদাভাইয়ের রুম চেক করা। তুই কি বলছিস? চেক করিনি? তন্ন তন্ন করে খুঁজেছি, লাভ হয়নি। আরও একবার খুঁজে দেখা উচিত। আচ্ছা, কিন্তু রকি চলে যাওয়ার পর ওর উপর কোনো মতে বিশ্বাস করি না আমি। এটা আমারও সুবিধার মনে হয় না। এর নজরও রাখতে হবে। ফারিসাকে দিয়ে নজরও রেখে এসছে। এ ছেলে দুরন্ত চালাক। ফারিসা? ফারিসা আমাদের সাথে আছে, তোকে বলতে ভুলে গেছিলাম। আপনার অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করে? আর ওকে এনেছিস কেন? ছোট মানুষ, যদি কিছু হয়ে যায় ওর। আয়ান রুম থেকে বের হতে হতে বলল, 2 বছর আগে থেকেও জানে। এরপর থেকে বাড়ির সব আপডেট আমাকে জানাতো। ওর কিছু হবে না ইনশাআল্লাহ। আমাদের পরিবারের দাদা ভাই সবাইকে শত্রুদের মোকাবেলা করা শিখিয়েছে। হয়তো তিনি আগে এই সময়ের আভাস পেয়েছেন। আপনার আর কিছু বলল না। আয়ান আপনারের দিকে তাকিয়ে বাইকে বসলো। আয়াসকে সব বুঝিয়ে তারা চলে গেল। ফারিসা পানি খেতে বের হতে নিলেই কারো পায়ের শব্দও শুনতে পায়। সে তার ফোনের লাইট জ্বালিয়ে ধীরে ধীরে সামনে এগোতে লাগে। বাড়ির এই পাশে আব্দুল করিম সাহেবের রুম, যা অনেক আগে থেকেই বন্ধ করে রাখা হয়েছে আয়নের কথায়। এদিকে কারো যাওয়ার আওয়াজ ভেসে আসতেই ফারিসার মনে সন্দেহ জাগে। সে আরও কিছুক্ষণ এগিয়ে যেয়ে দেখল রকি এখানে দরজার সামনে দাঁড়িয়ে কিছু খুঁজছে। পাশ ফিরে ফারিসাকে দেখে মিকি হাসি দিয়ে বলল, তুমি এখানে? ফারিসা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, সেম প্রশ্ন আমারও। আপনি এখানে কি করছেন? না, আসলে আসলে পানি, হ্যাঁ পানি খেয়ে এসেছিলাম, এরপর রুম খুঁজে পাচ্ছি না। ও, আপনারও মই দিকে। রকি ফারিসার সামনে থেকে তড়িঘড়ি করে কোনো মতেই চলে গেল। ফারিসাও কিছু না বলে তার দাদাভাইয়ের রুম ভালো করে দেখে চলে গেল। তার মন খচখচ করছে। আয়ানকে কল দিল, কিন্তু আয়ান কল ধরছে না। ফারিসা রুমে চলে গেল। আর কিছুক্ষণ পরই ভোর হবে, তাই আর ঘুমায়নি। ভোরের সূর্য একটু একটু করে উঠছে। ভোরের নিস্তব্ধতা যেন আজ একটু অন্যরকম। আকাশের পূর্ব দিগন্তে সূর্যটা ধীরে ধীরে মুখ তুলছে। চারিদিকে বাতাস বয়ে যাচ্ছে। এমন ভোরে আফরিনের চোখ ঘুম ধরা দিলই না। আফরিন কিছুক্ষণ আগেই ফজরের নামাজ আদায় করে নিয়েছে। এরপর যতই ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম হয়নি। ফোন নিয়ে সে তার ছোট বারান্দায় চলে গেছে। সে বসার কয়েক মিনিট পর আয়ান তার বাইক নিয়ে বাসায় পৌঁছেছে। আবরারকে এক জায়গায় পাঠানো হয়েছে, তাই আবরার আসেনি। বাইকের শব্দ পেয়ে আফরিন নিচে তাকালো। তখন আয়ান বাইক ভেতরে রেখে চলে গেছে। আফরিন নিজ মনে বিড়বিড় করে বলল, আরাফাত ভাই মাত্র এসেছে, কোথায় ছিল এতক্ষণ তিনি? আরও কিছুক্ষণ বিড়বিড় করে সে তার হাতে থাকা বইয়ের মধ্যে নজর দিল। আর 1 সপ্তাহ বাদই তার এসএসসি পরীক্ষা শুরু হবে। আয়ান বাসায় ফিরে রুমে প্রবেশ করে সোজা ওয়াশরুমে চলে গেল। এখন গোসল না করলে তার শান্তি লাগবে না। মিনিট 15 পর সে ট্রাউজার পরে গলায় তোয়ালে জড়িয়ে বারান্দায় চলে গেল। তার পাশের বারান্দায় আফরিন পড়ছিল। হঠাৎ তার চোখ যায় আয়নের পানে। সে এক ধ্যানে তাকিয়ে আছে।
আর এদিকে আয়নের সিক্স সেন্স বলছে তার দিকে কেউ তাকিয়ে আছে। তাই সে তার ফোন থেকে নজর তুলে পাশে তাকাতেই আফরিনকে দেখে। আফরিনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ান বাঁকা হাসি দিল। আয়ান বলে উঠল, আলো এইভাবে কি দেখছিস তুই? হঠাৎ আয়নের ডাকে আফরিন ভরকালো বেশ। সে আমতা আমতা করে বলল, কিছু না আরাফাত ভাই, আমি 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 না করে আমার জন্য একটু কফি আনতে পারবি আলো প্লিজ? আফরিন আয়নের পানি তাকালো। চোখের নিচে কালো হয়ে গেছে, চোখ দুটো টকটকে লাল বর্ণে ধারণ করেছে। আফরিন বই চেয়ারে রেখে বলল, 5 মিনিট অপেক্ষা করুন আরাফাত ভাই, এখনই আনছি। আফরিন নিচে চলে গেল। রান্নাঘরে প্রবেশ করে আয়নের জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিল। কয়েক মিনিটের মধ্যে আফরিন কফির মগটা নিয়ে উপরে আয়নের রুমে চলে গেল। আয়ন বিছানায় শুয়েছিল। আফরিন আশায় সে উঠে বসলো। আফরিনের হাত থেকে কফি নিয়ে সে ধীরে ধীরে খেতে লাগলো। আফরিন আয়নের উদ্দেশ্য করে বলে উঠল, সারাত কোথায় ছিলেন আরাফাত ভাই? আয়ান ভ্রু উঁচিয়ে আফরিনকে বলল। তোকে কেন বলবো, ওয়াই? আফরিন আবার নিচু কণ্ঠে বলে উঠল, বলেন না কোথায় গিয়েছিলেন? আয়ান একবার আফরিনের দিকে তাকালো। তার মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। সে মেকি হাসি দিয়ে বলল, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ছিলাম। আফরিন আয়নের দিকে তাকালো। এক মুহূর্তেই আফরিনের বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। তার কেন জানে কষ্ট হচ্ছে। আফরিনের ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, আপনার গার্লফ্রেন্ড আছে আরাফাত ভাই? আছে তো। আয়নের কফি খাওয়া শেষ। তার মাথা ব্যথা করছে ভীষণ। আফরিনকে বলল, আলো একটু মাথা টেপে দিবি প্লিজ, ভীষণ মাথা ব্যথা করছে। আফরিন দ্বিধায় পড়ল। আফরিন আয়নের দিকে তাকালো, কিন্তু আয়নের মুখের ক্লান্তি দেখে না করতে পারল না। তার কথায় আফরিনের মনে টান অনুভব করতে লাগলো। সে আয়নের মাথার কাছেই বসলো। আয়ান আফরিনের কোলে একটা বালিশ রেখে শুয়ে পড়লো। আফরিন আয়নের মাথায় হাত দিল। একটু একটু করে হেড ম্যাসাজ করতে লাগলো। আয়ান একটু শান্তি অনুভব করলো। সে বালিশে মুখ গুজে বলল, হ্যালো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি একটা কাজে গিয়েছিলাম। আয়নের কথা শুনে আফরিন হাসলো। এতক্ষণ মনের ভেতরে রাগ কষ্ট নিমিষেই দূরে হয়ে গেল তার। আফরিন আয়নের মাথা টিপে দিল। আয়নও পরম আয়েসেই ঘুমিয়ে পড়ল। আফরিন খেয়ে দিয়ে পড়তে বসেছে। তাহমিনা আজ অনেকদিন পর পড়াতে এসেছে। আরও কিছুদিন ছুটি থাকলেও আফরিনের সামনে পরীক্ষা থাকায় সে পড়েছে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু নিচ থেকে হঠাৎ শোনা গেল আলভির কান্না চড়ানো চেঁচামেচি। আর আলভির পড়তে না বসার বিভিন্ন তালবাহানা শোনা যাচ্ছে। আর সোফার সামনে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে জাহানারা বেগম বললেন, আলবি পড়তে আসো বলছি, এতদিন তো ছুটি কাটিয়েছো, এখন পড়তে আসো বলছি। তাহমিনা বসে আছে তোমার জন্য, একটা মার কিন্তু মাটিতে পড়বে না বলে দিলাম। জাহানারা চিৎকারে শব্দ শুনতে পেয়ে ফারিয়া বেগম আর শারমিন বেগমও ছুটে চলে এসে পড়েছে। নিচতলা সোফার পেছনে লুকিয়ে আছে আলভি। মাথাটি টি টেবিলের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এর মধ্যে আবরার বাসায় আসলো। আলভি সুযোগ পেয়ে আবরারের পিছনে লুকিয়ে পড়লো। আলভি তার পিছনে লুকিয়ে থাকতে দেখে আবরার জিজ্ঞেস করলো, কি হয়েছে আন্টি? বাবু আবার কি করেছে? জাহানারা বেগম আবরারের উদ্দেশ্য করে বলে উঠলেন, আবরান বাবা, ওকে আমার হাতে তুলে দাও। আবরারের পিছনে লুকিয়ে থাকা আলভি বলল, না আরু ভাইয়া, আমাকে লুকিয়ে রেখো, তুমি আমার সাথে দিও না প্লিজ। আবরার দোটানায় পড়ে আছে। সে জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আন্টি? জাহানারা বেগম হতাশার নিঃশ্বাস ফেলে বললেন, আর বলো না, ওর টিউটার কখন এসে বসে আছে আর ও এখনো যায়নি। আবরার তার হাতে থাকা হেলমেটটা সোফায় রেখে আলভির সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুমি পড়তে যাচ্ছ না কেন বাচ্চা? আলভি ঠোঁট ফুলিয়ে বলল, আমার পড়তে ভালো লাগে না ভাইয়া, এত লেখাপড়া এত ভালো লাগে না। তাহলে কি করতে ভালো লাগে তোমার? গেম খেলতে আর খেলনা নিয়ে খেলতে। এর মধ্যে ফারিসা নিচে নেমে এসে আবরারের সামনে দাঁড়ালো। জাহানারা বেগম ফারিসাকে বললেন, ফারিসা, তোমার ভাইকে পড়তে পাঠাও, আমাদের কারো কথা যাচ্ছে না। এই বলে চলে গেলেন সবাই। শুধু থাকলো আবরারের কোলে বসে থাকা আলভি আর ফারিসা। যেহেতু ওরা নিচে বসেছে, তাই ফারিসা হাঁটু কেড়ে বসে পড়লো তাদের সামনে। ফারিসা আলভিকে বলল, আলবি, তুমি পড়তে না গিয়ে এইরকম ঘুরে বেড়াচ্ছ কেন? আর কেনই আম্মুকে জ্বালাচ্ছ? আলভি আবরারের কোলে বসে আবরারের বুকে মাথা রেখে বলল, কিভাবে পড়তে যাবো আপনি? আমার খাতা পেন্সিল বই ব্যাগ তো নেই। ফারিসা আলভির দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, কেন? খাতা বই ব্যাগ কোথায় গিয়েছে?
আলভি তার চোখ ছোট ছোট করে ঠোঁট ফুলিয়ে বলল, তারা আমার উপর রাগ করে পালিয়ে গেছে আপনি। হ্যাঁ, খাতা পেন্সিল রাগ করে পালাই কিভাবে আলভি? কেন? এভাবে ওদের তো ধৈর্য শক্তি আছে, তাই না? এতদিন ওদের উপর লিখেছি পড়েছি না, তাই পালিয়ে গেছে। ফারিসা দীর্ঘশ্বাস ফেললো। আবরারের দিকে তাকালো। আবরার এতক্ষণ কি হয়েছে কিছুই তার কানেই যায়নি। ফারিসা বলল, ভাইয়া, ওকে আমার কাছে দিন। ফারিসার এহেন কথায় আবরারের হুঁশ ফিরল। সে আলভিকে ফারিসার কাছে দিয়ে দিল। ফারিসা আলভিকে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে বলল, চলো আলভি, এবার পড়তে বসো। দেখো, যদি আজ ভালো করে পড়ো তাহলে আমি তোমাকে আজকে বিকেলে পার্কে নিয়ে যাব, আইসক্রিম খাওয়াবো। আলভির চোখে উজ্জ্বল আলো জ্বলে উঠল। সে বলল, সত্যি আপুই? অবশ্যই সত্যি, তবে শর্ত একটাই, আজ ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করো, আমার খাতা বই ব্যাগ যেখানে লুকিয়ে রেখেছি নিয়ে আসি। ওর কথায় ফারিসা আর আবরার একে অপরের দিকে তাকালো। ফারিসা আলভিকে বুঝিয়ে পড়তে পাঠালো। আলভি উপরে বই খাতা যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে বের করে আফরিনের রুমে চলে গেল। ফারিসা আর আবরারও উপরে চলে গেল। আর কিছুক্ষণ পরই নাহাররা সবাই চলে যাবে। নাহারতে যাওয়ার সময় হয়ে গেছে। সবাই তাদের বিদায় দেওয়ার জন্য বাড়ির সামনে অবস্থান করছে। নাহার আফরিনকে ছাড়িয়ে ধরে বলল, আফরো বাচ্চা, সামনে তো তোর পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করিস বাচ্চা। আর যদি কিছু না বুঝিস আয়নের কাছে চলে যাবি, ঠিক আছে? আফরিন চোখ দুটো বড় বড় করেই তাকালো। তাড়াহুড়ো করে বলতে লাগলো নাহারকে, না বাবা, উনি যেই রাগী আর গম্ভীর, পরে আমাকেই ধরে কেলাবে। নাহার একটু হেসে ফেলল, কিন্তু তার পাশেই দাঁড়ানো আয়ান কেবল ঠোঁটের কোণে সামান্য বাঁক এনে চুপচাপ তাকিয়ে রইল। আফরিনের বলা লাস্ট কথা তার কানে যেতে সে আফরিনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো। চোখে অদ্ভুত এক ঝলক। তার নীরব দৃষ্টি আফরিনের চোখে গিয়ে পড়তেই আফরিন নিচু হয়ে গেল। নাহার আয়নের উদ্দেশ্য করে বলে উঠল, আয়ান, ওরে তুই একটু পড়িয়ে দিস। আয়ন কিছু বলল না। নাহার তার মা বাবা আর বাকিদের থেকে বিদায় নিতে লাগলো। আফরিন চুপচাপ দাঁড়িয়েছিল। রকি আফরিনের কাছে এসে বলল, ভালো থেকো মাই লিটল বিয়াইন। তখনই আফরিনের পেছনে থেকে আয়ান বলে উঠল, ও ভালোই থাকবে রকি, তোর অত চিন্তা করতে হবে না, ওর জন্য আমি আছি। আর আমি থাকতে ওর খারাপ হওয়ার কোনো চান্স নেই। তাই নাকি বিয়াইন? রকি একটু হাসলো আয়নের কথায়। সে আবার বলল। আয়ান একটু এগিয়ে এলো। তার চোখে যেন নীরব আগুন। সে আলতো করে আফরিনের হাত নিজের হাতে দিয়ে ফেলল। চারপাশে এক মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। আফরিন স্থির হয়ে গেল। আয়ানের হাতের স্পর্শে শ্বাস নিতে ভুলে যাচ্ছে যেন। আয়ান আফরিনের দিকে তাকিয়ে বলল, কে ভালো থাকবি না আমি থাকলে? আফরিন আয়ানের চোখের দিকে তাকালো। ওর মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। সে জানে না এই মুহূর্তে কি বলা উচিত, কি করা উচিত। তাও ভয় ভয় নিচু কণ্ঠে বলল, অবশ্যই থাকবো। আয়ান রকির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। রকির চোখে মুখে রাগে আগুন ঝরতে লাগলো। তাও প্রকাশ করলো না। আয়ান আফরিনকে বলল, আলো, যা ভেতরে, ফারিসার কাছে যা। আফরিন চলে গেল সেখান থেকে। রকি আয়ানের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আমিও দেখব তুই ওকে আমার থেকে কিভাবে বাঁচাস। এই রকের নজর যেখানে পড়ে সেখান থেকে সে সব নিয়ে আসে। আয়ান হাসলো। সে রকির কাঁধে হাত রেখে বলল, এই আয়ান থাকতে তা পারবি না রকি। আলো ইজ মাইন, ওর থেকে দূরে থাক, ভালো হবে। আর না। এর মধ্যে ডাক পড়লো ওদের। তাই আয়ান নিজেকে সামলিয়ে চলে গেল। আরও কিছুক্ষণ পরে নাহার ওরা চলে গেল জাহান বাড়ির সবার থেকে বিদায় নিয়ে। বাড়ির গাড়ি ধীরে ধীরে রাস্তার মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। বাড়ির সামনে রয়ে গেল নিস্তব্ধতা। বিকেলের আলো আর হালকা বাতাসের মৃদু শব্দ। আফরিন দাঁড়িয়ে আছে সিঁড়ির ধারে। তার হাত এখনও কাঁপছে সামান্য, যেখানে কিছুক্ষণ আগে আয়নের হাত ছিল। সে জানে না সেই ছোঁয়া মানে কি রাগ, অধিকার, না কোনো অচেনা সম্পর্কের সূচনা। বিকেল 4:10। টেবিলের ওপর বই খাতা কলম ছড়ানো। আর সেই বইয়ের পাশেই ফারিসা বসে আছে, চুল খোপা করা, চোখে হালকা ক্লান্তি, হাতে কলম কিন্তু মনোযোগ নেই। কারণ তার পাশেই এক চঞ্চল পাখির মতো বসে আছে ছোট্ট আলভি। অনবরত বক বক করছে। আলভি সে কখন থেকেই ফারিসাকে জ্বালাচ্ছে। ফারিসা তার অ্যাসাইনমেন্ট লিখতেছিল, কিন্তু আলভির এমন জ্বালানোর জন্য কিছুই করতে পারছে না। ফারিসা বিরক্তি মুখে বলল, আলভি, এমন জ্বালাচ্ছ কেন? দেখছো না আপু পড়ছি, যাও রুমে যাও। ফারিসা ঝাড়ি খেয়ে আলভির চোখ টলমল করছে। একটু পরেই বন্যা বয়ে দিবে। আফরিন ফারিসার রুমে প্রবেশ করলো।
আলভিকে এইভাবে দেখে সে বিছানায় বসে আলভিকে কোলের মধ্যে নিল। আফরিন ফারিসার উদ্দেশ্য করে বলল, ফারসু কি হয়েছে পাখি? বেবি আলভিকে বকছো কেন? ফারিসা বড় নিঃশ্বাস ফেলে আফরিনকে বলল, দেখো না আপু, আমার কিছুদিন পরে প্রি টেস্ট পরীক্ষা। আমি এখনও একটা অ্যাসাইনমেন্টও করিনি। ওকে আমি বলেছিলাম পার্কে নিয়ে যাব কালকে, তাও জ্বালাচ্ছে। আফরিন এইবার আলভির চোখ থেকে পানি হাত দিয়ে মুছে বলল, আমাদের বেবি ঘুরতে যাবে বুঝি? আলভি ওই কাঁদো কাঁদো চোখে আফরিনের দিকে তাকিয়ে মাথার ওপর নিচ করলো, মানে সে যাবে। আফরিন আলভির কাহিনী দেখে হেসে ফেলল। সে আলভিকে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা আপুই নিয়ে যাচ্ছি চলো। ফারিসা চেয়ারে বসে পেছন ফিরে আফরিনের দিকে তাকিয়ে বলে উঠল, আপুই, তুমি একা ওকে নিয়ে যাবে, দরকার নেই। আরে পাখি কিছু হবে না, এমনিতেও আমার মনও ফ্রেশ হয়ে যাবে। ফারিসার দরজার সামনে দাঁড়িয়ে আয়ান বলল, কোথায় যাওয়ার কথা হচ্ছে? আয়ানের কণ্ঠ পেয়ে সবাই দরজার দিকে তাকালো। আয়ান হেঁটে আফরিনের সামনে দাঁড়ালো, এক হাত পকেটে দিয়ে রেখেছে। আফরিন আয়ানের দিকে তাকিয়ে বলল, আলভি পার্কে ঘুরতে যাবে, তাই আমি ওকে নিয়ে যাব বলেছি আরাফাত ভাই। আয়ান হালকা ভ্রু কুঁচকে বলল, তুই একা যাবি? আফরিন মাথা নাড়ালো। হুম। আয়ান আফরিনের দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ পর বলল, আচ্ছা চল, আমি নিয়ে যাচ্ছি তোদের। আফরিন খুশি হয়ে বলল, সত্যি আরাফাত ভাই আপনি নিয়ে যাবেন আমাদেরকে? হ্যাঁ চল। আফরিন আর আলভি তো মহা খুশি। তারা দ্রুত তৈরি হয়ে আয়নের সামনে চলে গেল। আলভি অনেকদিন পর পার্কে এসে তো মহা খুশি। সে একবার এইদিকে তো আরেকবার ওইদিকে ছোটাছুটি করছে। আয়ান আর আফরিন পার্কের একটা বেঞ্চে বসে আছে। কিছুক্ষণ পর আয়ান আফরিনের পানি তাকিয়ে বলে উঠল, আলো, তোর পরীক্ষা কবে থেকে শুরু? আয়নের হঠাৎ প্রশ্নে আফরিন আয়নের দিকে তাকিয়ে বলল, আর এক সপ্তাহ পর আরাফাত ভাই। ও আচ্ছা, আমি তোকে পড়াবো, আমিও দেখি কতটুকু পড়াশোনা করেছিস তুই। আয়নের পড়ানোর কথা শুনে আফরিন ঢোক গেল। এর মধ্যে তাদের সামনে দিয়ে ফুচকার একটা গাড়ি চলে যাচ্ছিল। আফরিন প্রথমে খেয়াল না করলেও যখন দেখলো, সে অধীরতায় আয়নের হাত ধরে বলল, আরাফাত ভাই প্লিজ ফুচকা খাওয়ান। আফরিনের হঠাৎ হাত ধরায় আয়ান ওর দিকে তাকালো আর হাতের দিকে তাকালো। নিজ মনে বাঁকা হাসি দিল, কিন্তু কেউ দেখলো না। আয়ান আফরিনকে বলল, আচ্ছা চল। আফরিন ফুচকার দোকানে গিয়ে বসলো। ফুচকা দোকানদারকে বলল, মামা এক প্লেট ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দিন। আফরিন আয়নের দিকে তাকিয়ে বলল, আরাফাত ভাই বসেন না। আফরিনের কথায় আয়ান বসলো আফরিনের পাশে। সে তার আলোকে দেখতে ব্যস্ত। এত বছর এই বাসায় আসার পর এই প্রথম আফরিনকে এত খুশি দেখতে পেল আয়ান। এর মধ্যে দোকানদার আফরিনের হাতে এক প্লেট ফুচকা ধরিয়ে দিয়ে গেল। আফরিন প্লেট থেকে একটা একটা করে ফুচকা খাচ্ছে, কিন্তু খাওয়ার মাঝে সে আয়ানের দিকে তাকিয়ে বলল, আরাফাত ভাই একটা ফুচকা খান। আয়ান মুখ চোখ কুঁচকে ফেলল। সে আফরিনকে বলল, না আমি খাবো না, এসব আমি খাই না। এই বলে তার সামনে একটা ফুচকা ধরলো আফরিন। তার চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আয়নার কথা না বাড়িয়ে আফরিনের হাতে একটা ফুচকা খেলো। অতিরিক্ত ঝাল দেওয়ায় আয়নের ঝাল লাগছে, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। আফরিনের খাওয়া শেষ হলে আয়ান বিল মিটিয়ে দিয়ে চলে আসে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই তারা আলভিকে সাথে করে নিয়ে হাঁটা শুরু করলো। আফরিন আলভির সাথে দুষ্টুমি করছে, আবার আয়ানের সাথেও কথা বলছে। সন্ধ্যায় নাস্তা বানিয়ে শারমিন বেগম সবাইকে ডেকে আনলেন। কিছুক্ষণ আগে আয়ান আফরিন আলভিকে নিয়ে বাসায় ফিরেছে। শারমিন বেগমের ডাক শুনে একে একে সবাই নিচে নেমে এলো। আফরিন পাকোড়া একটা একটা করে সস দিয়ে মুখে পড়ছে। আয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, পরনের ট্রাউজার আর গ্রে কালারের শার্ট। আয়ান এসেই আফরিনের পাশে বসে পড়ল। কিছুক্ষণ পর শারমিন বেগম আয়ানের উদ্দেশ্য করে বলে উঠলেন, আয়ন বাবা, আফরিনের তো আর কিছুদিন পরে বোর্ড এক্সাম। তুমি একটু ওকে সন্ধ্যা থেকে তোমার কাছে রেখে পড়াবে। এই বাড়িতে তোমাকেও একটু ভয় পায়। শারমিন বেগমের কথা কর্ণপাত হতেই আফরিনের খাবার গলায় আটকে গেল। আফরিন কাশছে দেখে আয়ান দ্রুত ওর পাশে থাকা পানির গ্লাস এগিয়ে দিল আর আফরিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আফরিনের কাশি থামলে আয়ান খেতে খেতে আফরিনের দিকে তাকালো। এরপর শারমিন বেগমের উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা মেজমা, আমি এই দিকটা দেখে রাখবো, তুমি আর কোনো চিন্তা করো না। আয়ানের কথায় শারমিন বেগম খুশি এবং শান্তি পেলেন। আফরিন কোনো মতে খাওয়া শেষ করে উঠে চলে যেতে নিলে আয়ান বলে উঠল, বই খাতে বলছি আমার রুমে আয়ালো।
আয়নের কথা শুনে আফরিন দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে আয়নের দিকে তাকাতেই তাদের চোখে চোখ পড়ল। আফরিন আর না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে বলল,